জামায়াত শিবিরের রাজনীতিতে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে? হ্যাঁ, আমি যখন ছোট তখন জামায়াত শিবির আসলে তাদের সার্ভাইভাল নিয়ে অনেক চিন্তিত ছিল, যার ফলে তাদের সার্ভাইভালের জন্য নানা ধরনের কাজ তারা করেছে। তো এখন আমরা লক্ষ্য করছি তাদের শক্তি বৃদ্ধির কারণে তারা আগের চাইতে এক ধরনের লিবারেল আচরণ করছে। তারা তরুণদের কাছে নিজেদেরকে পৌঁছানোর চেষ্টা করছে। তাদের রাজনীতিতে কিছু গুণগত পরিবর্তন আনার জন্য তারা চেষ্টা করছে। এটা কিন্তু হতেই পারে, যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, যে রাজনৈতিক দল তো একই জায়গাতে থাকে না, তার নেতা নেত্রী বদলে যায়, জেনারেশন বদলে যায়, জনগণের চাহিদা বদলে যায়। রাজনীতিবিদরা তো জনগণের জন্য রাজনীতি করেন, মানে ডেফিনেশন ওয়াইজ এটাই হওয়ার কথা ছিল। আমাদের দেশের রাজনীতিবিদরা নিজের এবং নিজের ছেলে মেয়েদের জন্য, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে পরিবারের জন্য রাজনীতি করেন। অনেকেই করেছেন, সবাই বলবো না, অনেকেই করেছেন, যেটা করে তারা রাজনীতির 12টা বাজিয়েছেন। তো সেই জায়গা থেকেও জামাত কিন্তু অনেকখানি মুক্ত। নিন্দা করার জন্য আসলে আমরা কেউ এখানে বসি না। এটা তো ঠিক যে জামাতে আপনি কার ছেলে কার মেয়ে এটা অত গুরুত্বপূর্ণ না। তারা তাদের একটা ইন্টারনাল ফিলোসফি আছে, একটা পলিসি আছে, সেটা নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু তাদের বেলায় সেটা কাজ করছে। এবং এখন যে প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি তাতে তারা আগের চাইতে অনেক উদার গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করছেন, কারণ তারা বুঝতে পারছেন যে একটা দেশের ক্ষমতায় যেতে হলে আসলে শুধুমাত্র একটা এজেন্ডার উপরে বা একটা নির্দিষ্ট জায়গায় থেকে ক্ষমতায় যাওয়া যায় না, অনেক কিছুকে ইনকর্পোরেট করে যেতে হয়। কেননা ভোটারদের মধ্যে নানান মতের, নানান পথের, নানান চিন্তার, নানান চাহিদার মানুষ আছে। ভোট যদি নিতে হয় যেটা গণতান্ত্রিক ভোট, তাহলে আপনাকে সংখ্যাগরিষ্ঠ ভোটেই জিততে হবে। তো সেই কারণে আমার মনে হয় যে কিছু পরিবর্তন তাদের হয়েছে, যেটা একটা বিরাট নমুনা হচ্ছে তারা বুদ্ধিজীবী শহীদ স্মৃতিসৌধে গিয়েছেন রায়ের বাজারে, যেটা বৌদ্ধভূমি, সেই বৌদ্ধভূমিতে তারা গিয়েছেন। তো এইটা এক ধরনের পরিবর্তন, এর আগে কখনো আমরা এরকমটা দেখি নাই। অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছিলাম যে মিনার, স্মৃতিসৌধে এইগুলিকে তারা বলেছেন যে এগুলো ঠিক ইসলাম সম্মত নয়, অ্যাভয়েড করতেন, বলতেন, কিন্তু সেরকম একটি সৌধে তারা গিয়েছেন। তো যে কারণে আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটা আমার মনে হয় নিচের দিক থেকে আসছে। তরুণরা যারা এখন এই দলটি করেন, আমার ধারণা যে তারা তরুণদের সঙ্গেই তো থাকবেন, ফলে তাদের বন্ধু বান্ধব, তাদের আত্মীয় স্বজন, তাদের যারা চেনা পরিচিত, তাদের সঙ্গেই তো রাজনীতি করবেন। তারা তাদের বন্ধু বান্ধবদের মনোভাব বোঝেন। তারা ভোটের জন্য যেহেতু যাচ্ছেন এখন মানুষের কাছে, তারা জিনিসগুলি টের পেয়েছেন যে কোন জায়গাতে আসলে তাদের দুর্বলতা, হয়তো সেটা তারা দীর্ঘমেয়াদে দূর করার চেষ্টা করছেন। আমি এখানেও মনে করি যে রিকনসিলিয়েশনের একটা জায়গা সবসময় থাকা দরকার যে কোনো দেশে। আমরা তো সারা জীবন শত্রুতার মধ্যে থাকতে পারবো না, ফলে এখনও যেমন নিষিদ্ধকরণের যে বিষয়টি, এটাও আমার মনে হয় যে ওই শত্রুতার মধ্যে না থেকে এইখানে একটা রিকনসিলিয়েশন হতে পারতো। সেই রিকনসিলিয়েশনের পদ্ধতি কি হবে এইটা নিয়ে আলোচনা হতে পারে। কেননা বছরের পর বছর একটা জাতির মধ্যে বিদ্বেষ, হিংসা, ঘৃণা, এইটা নিয়ে মানুষ সামনের দিকে এগোতে পারে না। আমাদেরকে কোথাও গিয়ে এই ঘৃণা বিদ্বেষ শেষ করতে হবে, কেননা জেনারেশনটা তো বদলে গিয়েছে, এবং এই পরিবর্তিত জেনারেশনের চাহিদাকে আমাদের বুঝতে হবে। এই জেনারেশনের চাহিদা কি জানেন? খুব সহজ। এরা কাজ চায়, এরা চাকরি চায়, ব্যবসা চায়, এরা জীবনে কিছু স্বাচ্ছন্দ্য চায়। এরা তো সেই দরিদ্র বাংলাদেশ দেখে নাই। আমি যে দরিদ্র বাংলাদেশ দেখেছি, বা আপনি দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি তো একটা গভীর দরিদ্র বাংলাদেশ দেখেছি। যে দরিদ্র বাংলাদেশে আপনি টাকা থাকলেও একটা ভালো চকলেট কিনতে পারবেন না, কারণ বাজারে নাই। আপনি টাকা থাকলেও একটা ভালো গাড়ি কিনতে পারবেন না, বাজারে নাই। টাকা থাকলেও অনেক কিছু বাংলাদেশে সম্ভব ছিল না। কিন্তু এরা যে বাংলাদেশে জন্মেছে, সেই বাংলাদেশে এরা দেখেছে সেতু হচ্ছে, ভবন হচ্ছে, মানুষের টাকা পয়সা হচ্ছে, এই শহরে রোলস রয়েস গাড়ি চলছে। ফলে ওদের সামনে যে স্বপ্ন, আমাদের সামনে স্বপ্নটা একই জায়গাতে ছিল না। এরা মনে করে কাজ করলে, ব্যবসা করলে এটা অ্যাচিভ করা সম্ভব। ফলে এরা চাকরিতে উচ্চ বেতন চায়, চাকরি চায়, এখানে বিনিয়োগ চায়, এরা ব্যবসা চায়, এরা চায় রাষ্ট্র তাদেরকে সম্পদশালী হতে সাহায্য করবে, সম্পদের ডিস্ট্রিবিউশন করবে। আপনি দেখবেন এদের অধিকাংশ চাহিদা কিন্তু সম্পদ এবং কোন একটি বড় প্রতিষ্ঠানের বড় চাকরিজীবী হওয়ার জন্য। যে কারণে আপনি দেখবেন মোটিভেশনাল স্পিকার গজিয়েছে। এরা এসে কি বলে? ভালো মানুষ হতে বলে? মোটেও না। এরা বলে 6 ফিগার স্যালারি ড্র করবে, পই পই করে বলছে 6 ফিগার স্যালারি। আপনি নিশ্চয়ই এইসব মোটিভেশনাল বক্তাদের কথা শুনেছেন। তো এইসব 6 ফিগার 7 ফিগার স্যালারি লোভ এদেরকে দেখানো হয়েছে। ফলে এদের জীবনে কিন্তু সংখ্যা অনেক গুরুত্বপূর্ণ আদর্শের চাইতে। ফলে এই পরিবর্তিত জেনারেশনকে আপনি যদি আদর্শিক মানুষে পরিণত করতে চান, তাহলে রাষ্ট্রকে তার শিক্ষা ব্যবস্থা হাত দিতে হবে, রাষ্ট্রকে তার গণতান্ত্রিক চিন্তা চেতনায় হাত দিতে হবে, রাষ্ট্রকে তার ইকুয়াল শেয়ারিংয়ের যে প্রবণতা, যে একটা দরিদ্র বা মধ্যবিত্ত দেশে যে একের সঙ্গে অন্যকে ভাগ করতে হয়, এই বিষয়গুলি মানুষকে শেখানো দরকার ছিল। কিন্তু গত
দীর্ঘ সময় স্বৈরাচারী শাসন আমরা কি দেখেছি, এরা নিজেরা বড়লোক হচ্ছে, আঙ্গুল ফুলে কলা গাছ তো আঙ্গুল ফুলে বট গাছ হচ্ছে, এবং আঙ্গুল ফুলে বট গাছ হওয়ার সংস্কৃতি দেখার পরে এই তরুণরা কি চেয়েছে? তরুণদের চাহিদা হচ্ছে চাকরি চাই, ব্যবসা চাই, টাকা চাই। আমরা টিকটকের যে সুন্দর সুন্দর ছেলেমেয়েরা আছে একে অন্যের সাথে আমরা বিভিন্ন সম্পর্কে আবদ্ধ হতে চাই, আমরা বিবাহের সময় এরকম একদম ভারতীয় নায়ক নায়িকাদের মতো চেহারার মানুষ চাই। আপনি দেখবেন আমাদের বিবাহ পর্যন্ত বদলে গিয়েছে। বিবাহের আগে 7টা 8টা অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানে ওই ভারতীয় পদ্ধতিতে তারা এসে নাচে, গান গায়, ছবি তোলে, এমনকি হলুদ বলে না হালদি বলে, তারপরে সঙ্গীত বলে, এবং 12-13টা ভারতীয় সিনেমা প্রভাবিত বিবাহ অনুষ্ঠান এখানে চালু হয়েছে। এই যে ভারতীয় সাংস্কৃতিক প্রভাব, এটার বিরুদ্ধে কেউ কাজ করে নাই। আমরা হঠাৎ বিবাহের সাধারণ পদ্ধতি থেকে আমরা শাহরুখ খান, সালমান খান হয়ে নাচানাচি করছি, এইটা বুঝতে হবে। এবং আমার মনে হয় জামাত প্রসঙ্গে বলতে গিয়ে জামাত এই পরিবর্তিত বাস্তবতাটা উপলব্ধি করেছে এবং তারা সেই পরিবর্তিত রাজনীতিতে গিয়েছে। এবং শুধু তাই না, তরুণদের যত নতুন দল হবে বা এদের মতো যারা তরুণদের নিয়ে কাজ করতে চাইবে, তারা সবাই কিন্তু তরুণদের এই মানসিকতাটাকে মাথায় রাখবে এবং যদি পরিবর্তন আনতে চায় তাহলে দীর্ঘমেয়াদে এরা শিক্ষা ব্যবস্থা হাত দিবে, এরা অর্থনীতিতে হাত দিবে, কারণ এগুলো হচ্ছে মিনিমাম চাহিদা। স্বাস্থ্যে হাত দিবে, কারণ মানুষ এখন বাঁচতে চায়, মানুষ মরতে চায় না। কারণ বেঁচে থাকলে সে জানে তার খিদা দূর হয়েছে, বাজারে চাল পাওয়া যায়, ডাল পাওয়া যায়, দুর্ভিক্ষ দেখে নাই তো। আমরা ভাবতাম যে 50 বছরের বেশি বাঁচবো, খাবো কি, কিন্তু এরা ভাবে যে 50 বছরের বেশি বাঁচবো, আরো বেশি খাবো, কারণ তখন আরো ফুড, আরো কিছু, আরো নতুন কিছু। এই যে মানুষের চিন্তার পরিবর্তন, আমি মনে করি এইটাকে যত যত যাই বলি আমরা, জামাতে ইসলাম ছাত্র শিবির এরা এটাকে মাথায় নিয়েছে। যেটাই স্বৈরাচারী শাসন এত অন্ধ ছিল, এসালাম হচ্ছে তাদের আব্বা আম্মা, তাই না? এসালাম টাকা চুরি করবে, তাদেরকে দিবে। আমাদের পকেট মেরে এসালাম চলে গিয়েছে, একটা শব্দ উচ্চারণ করে না এই দলটা। হ্যাঁ, এখনো বন্ধু মাফ চায় নাই। চুরির জন্য মাফ তো চাইতেই হবে। চুরি তো করেছে প্রত্যেকের পকেটে হাত দিয়ে, নিজের দলের পকেটে হাত দিয়ে, 21 টেলিভিশনে 21 টেলিভিশনে ঢুকেছিল। এরা প্রত্যেকের পকেটে হাত দিয়েছে, এমন না কিন্তু এরা আওয়ামী লীগের পকেটে হাত দেয় না। আওয়ামী লীগের যারা দরিদ্র মধ্যবিত্ত তাদের টাকা চুরি করে নিয়ে গেছে। তো এই চোরগুলোকে তো মাফ চাইতে হবে। যদি রিকনসিলিয়েশন করো ভাই, চোরগুলারে মাফ করো না, চোরগুলারে শাস্তি দিও। সেটি